এটার ব্যাপারটা হচ্ছে টেনশন, ব্যাপারটা না, টেনশন হচ্ছে বিমের যে ফ্লেক্সারাল যে রিজিডিটি এটা আছে, ঠিক আছে। আমাদের প্রথমত যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানটায় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিসটা কি। আমরা যদি একটা বিম ড্র করি, এই বিমের একটা মেজর মানে এক্স অ্যাক্সিস, এইখানটায় কিন্তু এক্স অ্যাক্সিসটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তো এই যে এইখানে আমরা যে রডগুলো প্রোভাইড করতেছি, এইখানে রড প্রোভাইড করতেছি, তাই না? তো এই যে মেজর অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিসটাই এইটার, এটা হচ্ছে বি, এক্স এর সাপেক্ষে এটা বি, আর এক্স এর সাপেক্ষে এটা হচ্ছে এই এইচ। তো আমাদের একটা সূত্র ছিল আই ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া, যেটা মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি কোনটার বেশি, মোমেন্ট অফ ইনারশিয়া বি এইচ কিউব বাই 12। দেখেন মেকানিক্সে আমরা এরকম একটা সূত্র পড়ছি। এইখানে দেখেন আপনি বির মান, যদি বির মান 12 আর এইচ এর মান 20, সেইটা দিয়ে আপনার একটা মান আসবে, এইখানটায় মোমেন্ট অফ ইনারশিয়া আসবে। একইভাবে আপনি যখন ওয়াই অ্যাক্সিসে করবেন, ওয়াই অ্যাক্সিসে করলে তখন বি হয়ে যাবে আপনার এইটা, এই 20 ইঞ্চিটা বি হয়ে যাবে, আর এইচ হয়ে যাবে হচ্ছে 12 ইঞ্চি। তখন আপনার মোমেন্ট অফ ইনারশিয়া কত দেখা যাচ্ছে যে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া বেশি। এই জন্য এইটার যখন বেন্ডিং হচ্ছে, আমাদের যখন বেন্ডিং হবে, এই বরাবর যখন বেন্ডিং হচ্ছে না, এই এক্স অ্যাক্সিস বরাবর যখন বেন্ডিং হচ্ছে, তখন দেখেন এর অনেক পথ ঘোরা লাগতেছে, এর ডেপথ বেশি। তার মানে কি, ডেপথ বেশি হওয়ার কারণে এইখানে কিন্তু মোমেন্টের মান অনেক বেশি। আর যখন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরতেছে তখন কিন্তু এর ডেপথ কম। এই যে ডেপথ কিন্তু তখন এইটা ডেপথ কম, আর এটা হচ্ছে উইথ, বিটা, এটা বি। এই জন্য হচ্ছে আমাদের বিমটা এইভাবে দিতে হয় ফ্লেক্সারাল রিজিডিটির জন্য। আমাদের কিন্তু বিম কিন্তু ফ্লেক্সারাল মেম্বার, বিমে কিন্তু কোনো অ্যাক্সিয়াল ফোর্স আসে না। একটা কলামের উপরে, কলাম কি জন্য ডিজাইন করা হয়, কলাম কিন্তু আপনার অ্যাক্সিয়াল ফোর্সের কারণে, যে উপর থেকে লোড আসতেছে এইটার রেসপেক্টে আমরা কলামকে ডিজাইন করি। কিন্তু আপনার বিম কিন্তু সম্পূর্ণ ফ্লেক্সারাল মেম্বার, বিমে কিন্তু কোনো অ্যাক্সিয়াল ফোর্স আসে না। এই জন্য আমাদের, আর এই যে কলামের যে ওরিয়েন্টেশন, মনে করেন এটা একটা 12-20-এর কলাম, এই কলামটা আপনার প্ল্যানে কোন দিকে দেবেন, আপনি এই দিকে দেবেন নাকি এই দিকে দেবেন, এইটা আপনার ইটাপসের অ্যানালাইসিসের থেকে আসবে। দেখা যাচ্ছে আপনার আপনার যদি এই বরাবর রাখলে আপনার স্টিফনেস যদি বেশি হয়, তাইলে আপনার এই বরাবর রাখতে হবে। এখন কলাম যদি এই বরাবর রাখলে আপনার স্টিফনেস কমে যায়, তাহলে আপনার এই বরাবর রাখতে হবে। এইটা মনে করেন যে ইট্যাপস থেকে আপনার ডিটারমাইন করে নেওয়া লাগবে। এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে স্ট্রাকচারাল যে ছোট ছোট কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো মনে করেন যে ক্লিয়ার থাকা লাগবে, ঠিক আছে। এখন দেখেন আমরা যেটা নর্মালি বলতে চাইছিলাম, যে আমাদের কিন্তু এখানে আমাদের স্ট্রাকচারে, আর আমিন ভাই আপনার যদি ওই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আমার একটু জানায়েন, বুঝছেন, কারণ আপনার গ্রিড নিয়ে আসলে কোনো প্যারা না। আপনি অটোক্যাডে গ্রিড টানবেন, গ্রিড টানার পরে আপনি সেইভাবে গ্রিডগুলো এখানে বসাবেন, এবং যে যে গ্রিডে আপনার অটোক্যাডে মনে করেন কলাম আছে, আপনি ওই ওই গ্রিডে কলামগুলো পজিশন করে নেবেন। আমি আপনারে আলাদা আলাদা না, আমি এই আজকের এই ক্লাস শেষে আমি আপনারে একটা প্ল্যান দেখাবানি, ঠিক আছে, যেটা মনে করেন যে ইরেগুলার টাইপের বা অনেক বড় স্ট্রাকচার এরকম টাইপের একটা কিভাবে আপনার ওইটা প্রথমে অটোক্যাডে করে নিয়ে আসতে হবে, বুঝছেন, অটোক্যাড থেকে করে আসার পরে তারপরে আপনি ইটাপসে আসবেন। এখন দেখেন আমরা দাদা, হ্যাঁ হ্যাঁ বল। বলছি যে এল শেপের যে কলামগুলো থাকে হুম হুম। ওইগুলো কি ওই মানে ডিপেন্ড স্টিফনেসের উপরে ডিপেন্ড করে? হ্যাঁ, এখন দেখা যায় এল শেপের কলামগুলো দেখ, সবই স্টিফনেসের উপরেই ডিপেন্ড করবে, ঠিক আছে। তোর এল শেপের কলাম, তুই মনে কর এই দিকের লেন্থ, এই জায়গাটা বেশি দিলি, এইখানটায় কম দিলি, দিতে পারিস তো। এটা তো এইভাবে ডিফাইন করার একটা সিস্টেম আছে।
এখন তোর এই এই জায়গায় যদি কম প্রয়োজন হয় তাহলে তুই এই জায়গাটা কম নিবি, আর যদি এই জায়গাটা বেশি প্রয়োজন হয় তখন এই জায়গাটা বেশি নিবি। এই সবই কলামের পজিশন। আমরা এই যে দেখা যায় যে একটা প্ল্যানে রাফলি মনে কর যে কলাম প্রোভাইড করে দিচ্ছে, যে কলামটা আমার এইখানে দিলে ডোরটা ভালোভাবে বসবে, এইটা হবে ওইটা হবে, মাঝখান দিয়ে বিম যাবে না। কিন্তু কলাম পজিশন কোন দিকে হবে এটা সম্পূর্ণ ডিফাইন করে দেবে হচ্ছে অ্যানালাইসিস থেকে, এটা কিন্তু ডিজাইন থেকে না। তোর মনে কর এই কলামটা মনে কর আমাদের 12-20 আমাদের ফাইনাল হলো, যে আমরা যে লোডটা অ্যাপ্লাই করছি এই স্ট্রাকচারের উপরে 12-20 সাইজের কলাম হলে এই কলামটা আমার ডিজাইনে ওকে, অ্যানালাইসিসে ওকে। এখন এই কলামটা আমরা কোন দিকে দিব? আমাদের তো আমরা এইভাবেও রাখতে পারি, 12-20 এইভাবেও রাখতে পারি, আবার এইভাবেও রাখতে পারি। এখন তুই দেখতেছিস যে আর্কিটেকচারালে যদি আমি এইভাবে দিই তাহলে আমার এইখান থেকে ওয়াল টল সুন্দরভাবে যাচ্ছে। এটা আর্কিটেকচারের উপরে ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে স্ট্রাকচারের উপরে। দেখা যাচ্ছে আমি যদি এই বরাবর কলামটা বসাই তাহলে আমার এই বিল্ডিংয়ের স্টিফনেসের যে ব্যাপারটা সেটা ভালো হচ্ছে, বা স্টিফনেস আমি ইকুয়াল করতে পারতেছি সব জায়গায়। একইভাবে যদি আমি এইভাবে রাখি কলামটাকে তাহলে দেখা যাচ্ছে স্টিফনেসের সমস্যা হচ্ছে, তখন তো আমার ওইটার ওরিয়েন্টেশন চেঞ্জ করাই লাগবে। তাই কলামের ওরিয়েন্টেশন এটা আমরা ইচ্ছা অনুযায়ী দিতে পারবো না, এটা ইটাপসের অ্যানালাইসিস থেকে আমাদের ডিফাইন করে করে নিয়ে দিতে হবে। এখন আমরা যদি একটু দেখি যে এই ফাইলটাই তো আমরা সব লোড টোড কিন্তু আমাদের অ্যাসাইন করা শেষ। আমাদের যে গ্র্যাভিটি লোড আছে, যে ল্যাটারাল লোড আছে, সবই কিন্তু এখানে ইনপুট করা শেষ। এখন এই সব লোড আমরা বলছি আলটিমেটলি কোথায় আসবে? এই বেজে। বেজে। হ্যাঁ, এই যে বেজে যখন আসবে, এখন বেজে আসার জন্য আমাদের ইট্যাপস ইট্যাপস না, আমাদের বিএনবিসি কিছু শর্ত বলে দিছে যে এই বেজে যে লোডটা আসবে, আমরা যে কি কি লোড নিছি, আমরা হচ্ছে ডেড লোড নিছি, লাইভ লোড নিছি, আর্থকোয়েক উইন্ড নিছি আর আর্থকোয়েক নিছি। এই যে 4টা লোড নিছি, এর এই যে গ্র্যাভিটি যে লোডটা, এই গ্র্যাভিটি লোডের আমরা যখন মাস সোর্স অ্যাসাইন করব, মাস সোর্স মানে কি, মাস মানে কি ভর, আর সোর্স মানে কি উৎস, মানে ভরের উৎস, সেটা আমরা যখন অ্যাসাইন করব তখন আমাদের বিএনবিসি কিছু গাইডলাইন দিছে, যেটা এইখানে লেখা আছে। এই যে 2.5.7.3-তে সিসমিক ওয়েট, এটাই হচ্ছে মাস সোর্স ডিফাইনের জন্য এটা বলে দেওয়া। মাস সোর্সে যেটা বলে সেটা হচ্ছে সিসমিক ওয়েট ডব্লু, ওই যে আমরা বেস শেয়ারের সূত্র কি ছিল, ভি ইজ ইকুয়াল টু এস এ ডব্লু। হ্যাঁ, এস এ ডব্লু, এস এ তো আমরা হ্যান্ড ক্যালকুলেশনে পাইছি, আর এইখান থেকে আমাদের এই ডব্লুটা ইট্যাপস থেকে আমাদের বের করে নিতে হবে। এখন এইখানে যেটা বলতেছে সেটা হচ্ছে সিসমিক ওয়েট ডেড লোডের ক্ষেত্রে এটা কিন্তু 100%ই থাকবে। ডেড লোড আমরা 100% নেব, আমরা কমাতে পারবো কোনটা? লাইভ লোড কমাতে পারবো। সেই শর্ত এখানে 3টা শর্ত দিছে, যে লাইভ লোড আমরা কিভাবে কমাতে পারবো সেইটা আমাদের কথা বলে দিছে। দেখা যাচ্ছে ডেড লোড আমরা কেন কমাতে পারতেছি না, এইটার কারণ হচ্ছে ডেড লোডগুলো কিন্তু ফিক্সড। বিল্ডিংয়ের একটা স্ট্রাকচারের যে টোটাল যে ওয়েটটা, বিম কলাম তারপরে হচ্ছে স্ল্যাব, এইগুলার ওয়েট তো আজীবন থেকেই যাবে, এ তো কমানো যাবে না। আমরা যদি হচ্ছে ফ্লোর ফিনিশ করি, টাইলস বসাই, এইগুলা তো আমরা সরাচ্ছি না, এইগুলা তো সবসময় থাকতেছে। এই জন্য ডেড লোড আমাদের 100% নিতে হবে মাস সোর্সে। আমাদের যে মাসটা আমরা ক্যালকুলেট করব, বিল্ডিংয়ের যে ভরটা ক্যালকুলেট করব, সেইটা ডেড লোড 100% থাকবে। ডেড লোড আমরা কমাতে পারবো না, আমরা কমাতে পারবো হচ্ছে লাইভ লোডটা। এখন লাইভ, হ্যাঁ হ্যাঁ বল। বলতেছি, যদি হচ্ছে দেখা যাচ্ছে কোনো বিল্ডিং এ প্রথমে হচ্ছে মানে পার্টিশন ওয়াল হিসাবে উড বা হচ্ছে গ্লাস ইউজ করা হয়েছে, হুম তো সেক্ষেত্রে তো ডেড লোড একরকম। হুম তো ওই বিল্ডিং এই দেখা যাচ্ছে 10 বছর বা 15 বছর পর যদি পার্টিশন ওয়াল হিসাবে ব্রিক ইউজ করা হয়, সেক্ষেত্রে ডেড
লোড হ্যাঁ, আসলে এই কিভাবে এই- ডিজাইন এই- করা এই- যায়? এইগুলাই হচ্ছে একটা পারফেক্ট ডিজাইনের প্রথম শর্ত হচ্ছে ক্লায়েন্টের থেকে সব জিনিসগুলো শুনে নিতে হবে, যে উনি দেখা যাচ্ছে রেসিডেন্সিয়ালের জন্য ডিজাইন করে নিয়ে সেটারে কমার্শিয়াল হিসেবে ইউজ করতেছে। কিন্তু ঢাকার দিকে অ্যাভেলেবেল বিল্ডিং রেসিডেন্সিয়ালের জন্য মনে কর ডিজাইন করে গোডাউন ভাড়া দিয়ে দিছে, মনে কর দোতলা তিনতলা গোডাউন ভাড়া দিয়ে দিছে। এখন গোডাউন ভাড়া দিতে গেলে বা ওই টাইপের মাল রাখতে গেলে এখানে তো লোডের একটা ব্যাপার আছে, লাইভ লোডের একটা ব্যাপার আছে না, গোডাউনের জন্য লাইভ লোড আর রেসিডেন্সিয়ালের জন্য লাইভ লোড তো এক না। এরপরে দেখ, এই তপাদিকের বিল্ডিং এর কথাই চিন্তা কর, ওরা উপরতলায় কিছুই করবে না, উপরতলায় কিছুই করবে না, মানে ছাদের রূপ ফ্লোরে কিছু করবে না। এখন রূপ ফ্লোরে ওরা যে জিনিসগুলো করছে, একটা ফ্লোরের লোডের থেকেও কিন্তু বেশি লোড কিন্তু ওইখানে রয়েছে, হ্যাঁ, লাইভ লোড। যে চারিদিকে মনে কর যে ফুল বাগান ঠাগান দিয়ে হাবি জাবি টাবি দিয়ে, আমি ওই টপে উঠিনি কোনোদিন, কিন্তু মনে কর যে ওই সাইড দিয়ে যাওয়ার সময় ওকে টপ দেখা যায়। আমি মাঝে ওইখানে আমার একটা মানে ফোরম্যানের সাথে আমি ওই জায়গায় একটা কাজে এসে গেছিলাম, তো ওই সাইড দিয়ে দেখিলাম, তো ওরা ছাদের পরে যা করেছে তা তো মনে কর একটা ফ্লোরের যে লাইভ লোড তার থেকে বেশি লাইভ লোড, মানে ওইটা অলরেডি ডেড লোড হিসেবে বসে রয়েছে ওর উপরে। ওরা হচ্ছে ওইখানে ওই যে প্যারাপেডের জায়গায় ডিরেক্ট হচ্ছে তো আরসিসি দিয়ে হচ্ছে তোর ওই যে 3 ইঞ্চি টাইপের স্ল্যাব করে ওই স্ল্যাবের ভিতরে হচ্ছে বক্স টাইপের স্ল্যাব করে ওর ভিতরে হচ্ছে মাটি দিয়ে ওইখানে গাছ লাগায়। হুম, তাইলে ওইটা কি আলটিমেটলি ডেড লোডের মতন ইফেক্ট করতেছে না, ওইটা তো লাইভ লোডের মতো না। এখন এই জন্য আমাদের দেখ, আমাদের হাতে সেফটি ফ্যাক্টর থাকে, আমরা যখন কোনো একটা স্ট্রাকচার সলভ করি তখন আমরা 3 বা 2 সেফটি ফ্যাক্টর রেখে দিই। দেখা যাচ্ছে আমরা দেখিস কেন আমরা স্টিফনেস মডিফায়ার ইউজ করবানি, বিল্ডিংয়ে স্টিফনেস মডিফায়ার ইউজ করবানি। আমরা একটা বিল্ডিংয়ের 100% ধরে আমরা ডিজাইন করব না, আমরা কলাম ডিজাইন করবানি হচ্ছে 70% ধরে, আর বিম ডিজাইন করবানি হচ্ছে 50% ধরে। এটা কেন করবানি? এটা ওই সেফটি ফ্যাক্টরটা, এটা কিন্তু আমাদের ডিজাইনের গাইডলাইনে বলে দেওয়া রয়েছে। আমাদের বিল্ডিংয়ে আসতেছে থাকতেছে 100%, কিন্তু আমরা ধরতেছি সেটারে 30% কমাই নিচ্ছি। ঠিক আছে, এই সেফটি ফ্যাক্টরের কারণে স্টিফনেস মডিফায়ারের কারণে স্টিফনেস, ওই যখন বিল্ডিংয়ের স্টিফনেস হিসাব করতেছে তখন ওই লোডের রেসপেক্টে লোড মনে কর 100, লোড 100। এখন আমরা লোড 100-র কারণে ডিজাইন করে ওইটাকে 30% কমাই নিচ্ছি, মানে মনে কর যে 70, লোড 70 হিসাব করতেছি। এরপরে সফটওয়্যার ক্যালকুলেশন করে ওইটাকে কমায় নিয়ে আসার কারণে আমার মেম্বার সাইজগুলা মনে কর যে ইনক্রিজ করবে, স্টিফনেস, মেম্বার সাইজ যখন ইনক্রিজ করতেছে তখন স্টিফনেস বেড়ে যাচ্ছে, তাই স্টিফনেস মডিফায়ার ইউজ করা হয় হ্যাঁ এইগুলোর জন্য। এখন দেখ মাস সোর্সের যে হিসাবটা সেটা একটু বলি, যে ডব্লু ইজ দ্য টোটাল ডেড লোড অফ এ বিল্ডিং। ডব্লু কি বলছে? সিসমিক ওয়েট ইজ দ্য টোটাল ডেড লোড অফ দ্য বিল্ডিং অর এ স্ট্রাকচার। এটা কিন্তু টোটাল ডেড লোড, মানে কি ডেড লোডের 100%। এটা কিন্তু কমানো যাবে না, ডেড লোড কমানো যাবে না। আর তুই যে প্রশ্নটা করেছিস এটা অবশ্যই একটা স্ট্রাকচার ডিজাইন করতে গেলে সব কিছু শুনে নিতে হবে। এখানে দেখ বলে দিয়েছে ইনক্লুডিং পার্টিশন অল অ্যাপ্লিকেবল পোর্শন অফ দ্য আদার ইম্পোজড লোড লিস্টেড বিলো, মানে আদার যে লোডগুলো আমরা দিচ্ছি। এখন এইখানটায় যে 3টা শর্ত বলছে, আমরা মাস সোর্স যখন ডিফাইন করব 3টা শর্ত বলেছি। একটা হচ্ছে লাইভ লোড আপ টু অ্যান্ড ইনক্লুডিং 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। মানে কি 3 মানে কত? এর পিএসএফ এ নিয়ে গেলে 21 দিয়ে গুণ দিলে কত আসে? 63-র মতো, 63-র মতন আসে। যদি এই 63 পর্যন্ত আমরা লাইভ লোড ইউজ করি একটা বিল্ডিংয়ে, 63 পিএসএফ পর্যন্ত ইউজ করি, তাইলে আমরা লাইভ লোড নিতে পারবো 25%। লাইভ লোড নিব কত?
25%। আমরা যখন মাস সোর্স হিসাব করতেছি দেখছিস লাইভ লোড কিন্তু কমাই ফেলছি, লাইভ লোড কমানো যাচ্ছে কখন, যদি আমরা 63 পিএসএফ পর্যন্ত আমরা নিই। এখন দ্বিতীয়টাই কি বলতেছে, লাইভ লোড অ্যাভব 3 দাদা কিলো এটা নিউটন। বুঝি নাই। আমরা লাইভ লোড এটা কত, হচ্ছে আমরা যে আমি আমরা যখন লাইভ লোড লোড, কত নিছি বিল্ডিং এ, 45 না? হ্যাঁ 45। তার মানে কি এটা 63 থেকে কম না? হুম। তাহলে 63 থেকে যদি কম হয়, আমরা যখন মাস সোর্স হিসাব করব তখন আমরা ডেড লোড তো 100% নেব, ডেড লোড তো 100%, 100%, 100%। আর আমাদের সফটওয়্যার বলে দিচ্ছে যে লাইভ লোডের, সফটওয়্যার বলতে আমাদের বিএনবিসি বলে দিচ্ছে আমরা লাইভ লোডের 100% ব্যবহার করার দরকার নেই, কারণ লাইভ লোড তো এখন থাকতেছে, একটু পরে নাও থাকতে পারে, আবার কিছু সময় পরে আসতে পারে। এই জন্য ওইটাকে পার্মানেন্ট লোড ধরে নিচ্ছে না, ওইটারে টেম্পোরারি লোড ধরে নিচ্ছে। তাইলে বলতেছে যদি আমরা 63 মানে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারে পিএসএফ এ নিয়ে গেলে 63 আসে, 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার সমান হচ্ছে 21 পিএসএফ। তা যদি আমরা 63 পিএসএফ লোড ব্যবহার করি তাইলে সেখানে লাইভ লোড আমরা ধরে নেব, লাইভ লোড হচ্ছে 25%। 25% মানে কত, 0.25। যখন লোড আমি হচ্ছে যেটা আসতেছে সেটার থেকে যখন কম ধরবো, হুম। তখন আমার কলাম বিমের সাইজ ছোট হয়ে যাবে না? হ্যাঁ সেটা, ওইটাই তো তোর হচ্ছে, তুই তো ইকোনমিক রাখা লাগবে, এটা তো কোডই আমাদের বলে দিচ্ছে, বুঝিস না? কোড তো এই জিনিসগুলো তো আর ওরা ফাও বলি না, ওরা তো এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করে তারপরে না এই জিনিসগুলো আসছে। কলাম সাইজ যদি ছোট চলে আসে তাহলে ওর যে অ্যাকচুয়াল লোড হ্যাঁ হ্যাঁ। ওইটা নিতে পারবে? তোর তো, যে লোড তুই আসতেছে তুই যে তখন আমি আমার কথা বোঝ, তুই যে লাইভ লোডটা তোর প্ল্যানে অ্যাপ্লাই করেছিস, তুই মনে কর এখানে 45, এই স্প্যানে 45, এই স্প্যানে 45, এই স্প্যানে 45, তোর কি লাইভ লোড সব স্প্যানে কি একসাথেই 45 আসতেছে? না। তাইলে তোর লোড তো আলটিমেটলি তুই তো সব জায়গায় 45 ধরেছিস, সব এ টু জেড সব জায়গায়। এবং আমরা কি করেছি, ব্যালকনিতে ধরেছি কত, 100। ব্যালকনিতে কত ধরেছি, 100 ধরেছি। তাইলে এইখানে দেখ একটা কথা বলে দিছে, ফর লাইভ লোড অ্যাবভ 3 কিলো নিউটন, মানে 63 পিএসএফ এর উপরে যে লোডটা সেটা 50% নিতে হবে। আর 63 কিলো নিউটনের নিচেই যে লোডগুলো থাকবে লাইভ লোড, তার আমরা 25% নিতে পারবো যখন আমরা সিসমিক ওয়েট হিসাব করতেছি বা আমাদের মাস সোর্স হিসাব করতেছি, তখন আমাদের এটা আমরা কমাতে পারবো। এইবারে দেখ নিচেই বলছে টোটাল 100% অফ পার্মানেন্ট হ্যাভি ইকুইপমেন্ট অর রিটেন্ড লিকুইড এনি ইম্পোজ ডেড লোড। তার মানে কি, দেখা যায় যে বড় বড় বিল্ডিংয়ের ছাদের উপরে মনে কর বিভিন্ন মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে না, মনে কর লিফটের একটা জেনারেটর ও যে যে ফ্লোরে রাখবে ওইটা কিন্তু আমাদের পার্মানেন্ট লোড হিসাবে রাখতে হবে, ওরে কিন্তু 100% দিতে হবে, ওরে কিন্তু আমরা কমাতে পারবো না, কারণ বিল্ডিং যতদিন থাকবে ওই মেশিনটা তো ততদিন থাকতেছে। এরপরে ছাদের উপরে আরও অনেক অনেক হ্যাভি হ্যাভি ইনস্ট্রুমেন্ট ইউজ করে বড় বড় ফ্যাক্টরি বিল্ডিংয়ে। এটা তো শুধু রেসিডেন্সিয়ালের জন্য মনে কর যে বলি নাই, এটা ওভারঅল সব কিছুর জন্যই। দেখা যাচ্ছে ফ্যাক্টরি বিল্ডিংয়ের ছাদের উপরে অনেক হ্যাভি হ্যাভি ইকুইপমেন্ট থাকতেছে, যেগুলোরে লোডটাকে কি করতেছে, বা ওয়াটার ট্যাঙ্কের কথাই হিসাব কর, ওয়াটার ট্যাঙ্কে আমরা কিন্তু ডেড লোড হিসাবে ধরেছি। কি জন্য ধরেছি, ওর ভিতরে পানি থাকতেও পারে নাও পারে, কিন্তু ওখানে পানি থাকার সম্ভাবনা বেশি, এই জন্য কিন্তু আমরা ওইটাকে ডেড লোড হিসেবে ধরে নিছি। তাহলে মাস সোর্সটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো না, এই যে ডিফাইনে যে কই গেল, এই যে মাস সোর্স। দেখা যাচ্ছে আমরা একটা ক্লায়েন্টের কাছ থেকে শুনলাম, উনি বলল কোনো কারণে 2-5 বছর পরে ওই বিল্ডিং এ হচ্ছে দেখা যাচ্ছে ওই যেটা বললি যে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য কোনো কারণে হচ্ছে ইউজ করছে, সেক্ষেত্রে তো বিল্ডিং এ সমস্যা হবে না? সমস্যা যদি হয়, ক্র্যাক যদি আসে, সেটার দায়ভার তো তোর না, কারণ একটা ফার্ম বা একটা কনসালটেন্ট ফার্ম মানে ফার্ম যাই হোক না কেন, এরা যখন ডিজাইন করে এরা কিন্তু প্রত্যেকটা কাজ করার পরে ওর কিন্তু মালিকের সাথে যে এগ্রিমেন্ট হয় এগুলো কিন্তু রাখে দেওয়া উচিত।
রাখে না দিলে সে মনে কর তুই যেভাবে বলে দিছিস তার অন্যরকম করিছে, করে তোর ওই বিল্ডিং এ যদি কোনো ফল্ট হয় তাইলে মনে কর তোরে এসে ধরতেছে, তখন তো তুই সার্ভে করে তোর দেখা লাগবে যে আমার আসলে আমি যেভাবে কাজ করতে বলেছি সেভাবে না করে অন্যভাবে করেছে। তখন তো তোর দোষ না, বুঝিস না, বিল্ডিং যদি কোলাপস করে বা ক্র্যাক আসে এটা তো আর তোর দোষ না। তোরে বলিছে একরকম করিছে আর একরকম। এখন দেখ মাছ সোর্সটা আমরা দেখলে বুঝতে পারবা না। এই যে মাছ সোর্স নিলাম আমরা, জাস্ট মাছ সোর্সের ভিতরে ঢুকে কি করলাম, মাছ সোর্স কোথা থেকে নিয়ে আসলাম, ডিফাইনে গেলাম, ডিফাইন থেকে মাছ সোর্স, মাছ সোর্স থেকে মডিফাই অ্যান্ড শো মাছ সোর্স, মডিফাই করব। এটা লিখলাম হচ্ছে বিএনবিসি 2020 অনুযায়ী। আর এইখানে দেখ দুইটা ব্যাপার আছে, এইখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এলিমেন্ট সেলফ মাস, মানে আমরা যে এলিমেন্টগুলো দিছি বিম কলাম এগুলো সেলফ সেলফ যে ওয়েটটা সেটা নেবে, অ্যাডিশনাল মাস যেটা সেটা নেলে। আর আমরা যেভাবে করব সেটা হচ্ছে স্পেসিফাইড লোড প্যাটার্ন। এটা আমরা ক্লিক করলে দেখ এটা উঠাই দিলে এই বক্সটা মানে অ্যাক্টিভ হচ্ছে না। অ্যাডিশনাল মাস বলতে কোনগুলো? বুঝি নাই। অ্যাডিশনাল মাস বলতে কোনগুলো? অ্যাডিশনাল মাস বলতে আমরা যে আর্থকোয়েক আর উইন্ড দিছি ওইটার তো হিসাব মাস সোর্সে হয় না, মাস সোর্স করে শুধুমাত্র ডেড লোড আর লাইভ লোডের হিসাব। ঠিক আছে, এইখানে দেখ মাস অপশন ইনক্লুড ল্যাটারাল মাস। ল্যাটারাল মাস মানে কোনটা, উইন্ড আর আর্থকোয়েক, এটা তো ল্যাটারাল, তা ওইটার একটা মাস থাকবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে লোড প্যাটার্নের মাধ্যমে ডিফাইন করব। তাহলে লোড প্যাটার্ন নিলাম, নেওয়ার পরে আমরা কি বলছি, ডেড লোড কি রাখবো, ডেড লোড 100%। তাহলে 100% মানে কি, 100/100, তাহলে অ্যাড করলাম। এরপরে ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশও আমাদের কি ছিল, ডেড লোড ছিল, তাহলে এইটাকেও আমরা 100% লাগবো, অ্যাড। এরপরে আমরা আগে ডেড লোডগুলো দিচ্ছি, এবারে পার্টিশন অল অন বিম, বিমের উপরে যে পার্টিশন অল এটাও কিন্তু ডেড লোড, এটাকেও আমরা 100% রাখলাম। এরপরে পার্টিশন অল অন স্ল্যাব, এটাকেও 100% রাখলাম। এরপরে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক লোড, এটাও কিন্তু আমরা ডেড লোড ধরিলাম, এটাকেও 100% রাখলাম। তাহলে দেখ আমরা কিন্তু আমাদের বিল্ডিংয়ে যে ডেড লোডগুলো ছিল সবই কিন্তু 100%। তাই এইখানে 100% মানে 100 না, কিন্তু 100% মানে কিন্তু 100% মানে কি 100/100, তাহলে এই জন্য মাল্টিপ্লায়ার 1 রাখতে হবে। এরপরে হচ্ছে লাইভ লোড, এই যে লাইভ লোড এটা কিন্তু আমাদের ফ্লোর লাইভ লোড ছিল, তাহলে ফ্লোর লাইভ লোড অবশ্যই আমাদের 63 থেকে কম, 45। তার জন্য আমরা কি করব, 0.25 মানে 25%, এই যে লাইভ লোডের মাল্টিপ্লায়ার নিলাম 25% অ্যাড করলাম। এরপরে আর একটা লাইভ লোড ছিল রূপ লাইভ লোড, আমরা রূপ লাইভ লোড কত নিছিলাম, 35 নিছিলাম, তার মানে সেটাও আমাদের ইসের থেকে কম, 63 থেকে কম, তার মানে ওইটারও 25% হবে। এখন তুই যদি একটা লাইভ লোড নিতিস মনে কর যে 80, তাইলে সেটারে কি করতে হতো, সেটারে কিন্তু 50%, 50% মানে 0.5 করা লাগতো। তাহলে এই যে আমাদের মাস সোর্স ডিফাইন করা শেষ। আর এই 100% এর ক্ষেত্রে 100% ডেড লোড অলওয়েজ 100%, ওইটা নিয়ে কোনো কথা নেই। না, ওই যে হচ্ছে লাইভ লোড যেটা ওই যে বললি যে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট হ্যাঁ হ্যাঁ, কোনো এই যে 3 নাম্বার শর্তটা দেখ, টোটাল ওয়েট 100% অফ পার্মানেন্ট হ্যাভি ইকুইপমেন্ট। এটা বড় বড় স্ট্রাকচারে বা ফ্যাক্টরি বিল্ডিং টিল্ডিং এ মনে কর যে এটা ইউজ করে, বা মেকানিক্যাল অনেক জিনিসপত্র থাকে না ছাদের উপরে, তারপরে মনে কর একটা ফ্লোরে, ল্যাব ট্যাব থাকে অনেক বিল্ডিং। হ্যাঁ ল্যাব থাকে, মনে কর একটা গার্মেন্টস ফ্যাক্টরি, তো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে মনে কর প্রত্যেকটা ফ্লোরে তো ওই যে গার্মেন্টসের যে মেশিনারিজ ওগুলা তো থাকে, এইগুলা হচ্ছে হ্যাভি ইকুইপমেন্ট, ওইগুলা তো মনে কর তো সবসময় রাখাই লাগবে, এই জন্য ওইগুলা লাইভ লোডে 100% হিসেবে ধরতে বলছে। এই যে আমরা কিন্তু লাইভ লোডটাকে 25% আর ডেড তাহলে লোডগুলোকে, ওইটা যখন করবো ওইটা তখন নেব কি করে এটা? এই যে লাইভ লোড 100% মানে কি, এক দিবি। মানে ওই ফ্লোরটাকে হচ্ছে যে ফ্লোরে রাখবো ওই ফ্লোরটাকে হচ্ছে 100% দিয়ে চিহ্নিত
চিনাই দিব। চিনাই দিতে হবে। তুই যখন লোড ডিফাইন করবি, দেখ এইখানে আমরা এতগুলো লোড ডিফাইন কেন করেছি। মনে কর আমি যদি রুপ লাইভ লোড, আমার মনে কর বিল্ডিংয়ে ছাদের উপরে মনে কর যে হ্যাভি কোনো ইকুইপমেন্ট থাকবে, আমি ধরলাম ছাদের উপরে হ্যাভি একটা ইকুইপমেন্ট থাকবে যেখানে আমার লোডটা 100% ধরলাম আমি, তাহলে তখন আমি লুপ লাইভ লোডটা এক করে দেব। এই জন্য ও এবার লোড আলাদা আলাদাভাবে ডিফাইন করা লাগবে, কি জন্য, ওইটার কারণে কোনটায় কোন লোড কোনটায় কি আসবে সেইভাবেই তো আমার হচ্ছে মাস সোর্সটা হিসাব করতে হবে। এই আমিনুর ভাই, আপনি কি বুঝতেছেন? কিছু তো বলতেছেন না ভাই, কই আপনি? হুম হুম, ঠিক আছে। এই যে মাস সোর্স আমাদের হিসাব করা শেষ। কি হলো কারেন্ট সেলফ মাস, ও যখন আমরা লোড প্যাটার্ন দেব সেলফ মাসটা করে দিতে হবে, ঠিক আছে। দিয়ে আমরা জাস্ট বেরোয় আসলাম। সেলফ মাস কেন দিতে হবে, আমরা ডেড লোডের তো 100% নিয়েই নিচ্ছি, তার মানে এই যে বিম কলাম স্ল্যাবের যে ওয়েটটা, এটা তো আমরা 100%-এ ধরে নিছি। এই যে আমাদের এই যে ডেড লোডটা, এই যে লোড প্যাটার্নে এই যে ডেড লোডটাই দেখ মাল্টিপ্লায়ার কত 1 না, এইটা কিন্তু ওই বিল্ডিং এর সেলফ ওয়েট, যেটা বিল্ডিং এ যে বিম কলাম স্ল্যাব এইগুলো আসতেছে, এইটার একটা সেলফ ওয়েট আছে না, নিজস্ব একটা ওজন আছে না, ওইটার হিসাব হচ্ছে মেইন ডেড লোডে। এটা তো কি পে তাই না 100, সেটা কোনটা, মানে ডেড লোডটা তো কি হিসাবে আসছে কিপ আসে, তারপরে পাউন্ড আসে, ওইটা এক এক জায়গায় এক এক ইউনিট, ওই ইউনিট তো তুই এখান থেকে তোর যেটা দরকার সেটা তুই চেঞ্জ করে নিতে পারবি, ওইটা নিয়ে সমস্যা না। আমাদের বিএনবিসি তে তো সব মনে কর যে এসআই ইউনিটে দেওয়া, এই যে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, আমরা তো পিএসএফ এ অভ্যস্ত, এই জন্য এখান থেকে আমরা পিএসএফ এ বের করে নিচ্ছি। 1 কিলো নিউটন সমান হচ্ছে 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার সমান হচ্ছে 21 পিএসএফ। তাহলে আমরা যে ওই যে 1 নিচ্ছি মানে 100 নিচ্ছি ওটা কিসে নিচ্ছি ওইটা তো 100%, ওইটা তো আর কিপ না। এই যে পঁচিশ না পার্সেন্ট ও 50%, আমরা যখন ওই যে যে লাইভ লোড হচ্ছে ওই ডেড লোড 45 নিচ্ছি ওটা কিসে নিচ্ছি ওইটা পিএসএফ এ নিছি। ও ওইটা তো তুই ডেড লোডের চ্যাপ্টারে যায় দেখ, দাঁড়া ডেড লোড কই, এই যে ডেড লোডে এইখানে লক্ষ্য কর 45 না সরি, লাইভ লোডে হচ্ছে আমাদের এইখানে লক্ষ্য কর আমাদের কি বলছে, আমাদের রেসিডেন্সিয়াল না, তাহলে হ্যাঁ রেসিডেন্সিয়ালের জন্য এইখানে এক কথায় বলে দেয়া রয়েছে, হ্যাঁ। এইখানে তুই লোড দেখতে হবে। এই দেখ রেসিডেন্সিয়াল একটা জিনিস লক্ষ্য কর, এই দেখ বলছে অল আদার এরিয়া এক্সেপ্ট স্টেয়ার অ্যান্ড ব্যালকনিস, মানে স্টেয়ার আর ব্যালকনি বাদে সব জায়গায় আমরা টু 2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার লোড ইউজ করতে পারবো। 2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ও এটাকে পরে আমরা ওই যে 21 দিয়ে গুণ দিছি, 44 আছে ওইখানে 45, হ্যাঁ 44 আসে ওইখানে আমরা 45 নিছি, এইটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছু না। এইখানেই তোর সব লোডের কথা বলে দেওয়া রয়েছে। দেখ এইখানে তুই যদি একটু দেখিস, তোর অফিস ইউজের জন্য, এবারে কম্পিউটার ইউজ, মনে কর একটা রুমে কম্পিউটার রাখবি, সেখানে কিন্তু তোর 100 দিতে হবে। তারপরে আলমারিস অ্যান্ড ড্রিল রুমস, সেখানে কিন্তু 7.2, তাহলে 7.2 মানে কত, প্রায় 150। তা এই 150 লোড তো তুই আর মনে কর যে লাইভ লোড কিন্তু কমাতে পারবি না, তখন 150 দেওয়া মানে কি, অনেক হ্যাভি লোড, ওই হ্যাভি লোডটা তুই তখন 100% রাখতে হবে লাইভ লোডে। এরপরে এইখানে দেখ আচ্ছা থিয়েটার, হ্যাঁ থিয়েটার মানে ওই যে হল টল, তারপরে ফিক্স সিট, তারপরে মুভেবল সিট, স্টেজ ফ্লোর। 63 কিলো 63 পিএসএফ এর উপরে আসলে ওটা 100%। হ্যাঁ হ্যাঁ, 63, 63-র উপরে গেলে সেটা 100% ধরে নিতে হবে, আমাদের সেইভাবে কাজ করবে। এরপরে দেখ গ্যারেজ, গ্যারেজের ক্ষেত্রে কি বলছে, প্যাসেঞ্জার ভেহিকেলস অনলি, ট্রাক অ্যান্ড বাসেস এইসব থাকলে সেখানে 2.0, বাট সেইখানে আবার কিছু এই যে বিসি, দেখ ফুটনোট দেওয়া রয়েছে উপরে, দেখ বিসি, এই বিসি এই নিচের এর মান বলে দেওয়া রয়েছে বিসির, এই যে বিসি এইখানে বি। হ্যালো
নাই? হ্যাঁ, আছে আছে আছে, একটু পানি খাচ্ছিলাম। তাহলে আমাদের কিন্তু সব কাজ শেষ, আমাদের মডেল করা শেষ, আমাদের লোড অ্যাসাইন শেষ, আমাদের গ্র্যাভিটি লোড বলেন বা ল্যাটারাল লোড বলেন সব শেষ, আমাদের মাস সোর্স শেষ। এখন প্রিলিমিনারি আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে অ্যানালাইসিস করতে হবে, তারপরে ডিজাইন। অ্যানালাইসিসে বিএনবিসি আমাদের কিছু কথা বলে দিছে, ঠিক আছে? সেইভাবে আমাদের হচ্ছে স্ট্যাটিক প্রথমে অ্যানালাইসিস। হচ্ছে মডেল, তারপরে অ্যানালাইসিস, তারপরে ডিজাইন, তারপরে ডিটেইলিং। হ হ হ, কই গেল সে আর্থকোয়েক লোড? কই আর্থকোয়েক লোডের নিচে আমরা কিছু, আমাদের বিল্ডিং এর দুই ধরনের ইরেগুলারিটি থাকে, ঠিক আছে? একটা হচ্ছে, এই ইরেগুলারিটি নিয়ে একদিন একটু আলোচনা করা লাগবে, কারণ এইখানে আমাদের কিছু জিনিস অ্যানালাইসিসে কিছু জিনিস চেক করে ওই ইরেগুলারিটিস গুলারে আমরা ওভারকাম করা লাগে, ঠিক আছে? এই যে 642 পেজে এইখানে আমরা যদি দেখি যে বিল্ডিং ইরেগুলারিটি, এই ইরেগুলারিটি কিন্তু আমাদের ডিজাইনে কোনো কিছু না। এই ইরেগুলারিটিগুলো আমাদের পাস করতে হবে কিভাবে? অ্যানালাইসিসের মাধ্যমে। অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের এই ইরেগুলারিটিগুলোকে পাস করে বের করে নিয়ে যেয়ে আমরা তারপরে ডিজাইন করব। ডিজাইন কিন্তু কিছুই না, ওই যে আপনারা এক্সেলে ডিজাইন করেন না, ওই এক্সেলের ডিজাইন আর ইটিএফস এর ডিজাইন সেম, কিন্তু এইখানে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে বিল্ডিং এর অ্যানালাইসিস, যেটা অনেক বড় একটা পার্ট। এই বিল্ডিংটাই দেখা যাবে যে অ্যানালাইসিসে কোনো প্রবলেম হবে না, আমরা কোনো ইরেগুলারিটিস পাবো না, কারণ এটা হচ্ছে একটা সিম্পল একটা স্ট্রাকচার, বক্স স্ট্রাকচার বলা যায়। ইরেগুলারিটি ডিপেন্ড করে কিসের উপরে দাদা? ইরেগুলারিটি ডিপেন্ড করে তোর হচ্ছে, মনে কর যে টরশন ইরেগুলারিটি, আমি আগের দিন যেটা বললাম না, মনে কর যে আমাদের বিল্ডিং এর যদি এটা যদি ফ্লোর হয়, এখন আমাদের এইখানে তো সেন্টার অফ মাস আছে, ধরলাম আমরা যে টোটাল যে ভর, বিল্ডিং এর যে ভরটা সেটা ধরলাম এইখানটাই, আর মনে কর সেন্টার অফ রিজিডিটিটা হচ্ছে এই জায়গাটাই। রিজিড মানে কি? ভর কিন্তু এইখানে বেশি, বিল্ডিং এর ভরটা ম্যাক্সিমাম যে ভর সেটা এই জায়গায় কাজ করতেছে, আর বিল্ডিংটা এই জায়গায় হচ্ছে রিজিড বেশি, মানে এই যে এই বরাবর বিল্ডিংটা স্ট্রং বেশি। এখন তুই যখন এই বরাবর যখন এইখান দিয়ে মনে কর যে উইন্ড যাচ্ছে বা এই বরাবর যখন আর্থকোয়েক যাচ্ছে, তখন এই সাইডটা কিন্তু নড়তে চাবে না, এই সাইডটা কিন্তু স্টিফনেস মানে রিজিড বেশি, স্টিফনেস বেশি এই সাইডে, ঘুরতে চাইবে কোন সাইডটা? এই সাইডটা, এই সাইডটা ঘুরে যাইতে চাবে। এখন তুই, এখন তোর কি করতে হবে? এখন আমাদের যে মেইন কাজটা থাকে আমাদের বিল্ডিংয়ে, যাতে এই ইসেন্ট্রিসিটিটা না থাকে, এই যে সেন্টার অফ মাস আর সেন্টার অফ রিজিডিটির ভিতরে আমরা যতদূর সম্ভব ডিফারেন্সটা কম নিয়ে আসতে হবে। আমাদের কোড 5% পর্যন্ত অ্যালাউ করে, 5%-এর উপরে গেলে আর অ্যালাউ করে না। এই যে ডিফারেন্সটা, এটা 5% পর্যন্ত অ্যালাউ করে, 5%-এর উপরে অ্যালাউ করে না। আমাদের কোডে এটা বলে দেওয়া রয়েছে যে ইসেন্ট্রিসিটি 5% পর্যন্ত অ্যালাউ করে, তার বেশি অ্যালাউ করে না। তাহলে এই জিনিসগুলো আমাদের সলভ করতে হবে। এরপরে হচ্ছে টরশন, এইখানে অনেক, এইখানে দেখ প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে টরশন ইরেগুলারিটি, এটা হচ্ছে বিল্ডিং এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। টরশন ইরেগুলারিটি হচ্ছে আমাদের বিল্ডিং এর যে মুভমেন্টটা হয় বা বিল্ডিং এর যে ডিফরমেশনটা হচ্ছে, মনে কর এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে যখন এই বরাবর এইখানেই তো দেওয়া রয়েছে, আমার তো আঁকানো লাগতো না। এই যে এই চিত্রটা লক্ষ্য কর, এটা হচ্ছে টরশন ইরেগুলারিটির ব্যাপার। এই যে এটা টরশন ইরেগুলারিটি, এইটা কি?
এইটাই হচ্ছে একটা বিল্ডিং এর মেইন চেক। এটা ওভারকাম করতে পারলে বাকিগুলো নিয়ে অতটা প্যারা না। এইখানে ব্যাপারটা হচ্ছে এই বরাবর যখন আমাদের এই যে একেবারে প্ল্যান যে লাইনটা, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর মেইন শেপ, প্ল্যান ভিউ। আর যখন এর উপরে এই বরাবর এই দিক দিয়ে আর্থকোয়েক যাচ্ছে, তখন দেখ বিল্ডিংটা এই যে ডটেড লাইন, এটা হচ্ছে ওই বিল্ডিং এর ডিফরমেশন বা ডিফ্লেক্ট হয়ে গেছে আর্থকোয়েক লোডের কারণে। এখন দেখতো এই সাইডটা কি হয়েছে, অল্প ডিফ্লেক্ট করেছে না? আর এই সাইডটা কি বেশি ডিফ্লেক্ট করছে না? তাহলে এই যে ডেল ম্যাক্সিমাম আর ডেল মিনিমাম, ডেল ম্যাক্সিমাম আর ডেল মিনিমাম, এই যে এর থেকে আমাদের কি বের করতে হবে, অ্যাভারেজটা। এই যে ডেল ম্যাক্সিমাম, এই ডেল যে ম্যাক্সিমামটা আসলো এইটাকে আর ডেল মিনিমামকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা ডেল অ্যাভারেজ পাইলাম। এই ডেল অ্যাভারেজকে এখানে দেখ ইরেগুলারের কথা বলা রয়েছে যে ডেল ম্যাক্সিমাম আর ডেল অ্যাভারেজ এটার মান যদি 1.2 এর থেকে বেশি হয় তাইলে আমাদের বিল্ডিংটা ইরেগুলার। আর যদি ডেল ম্যাক্সিমাম আর ডেল অ্যাভারেজের মান যদি 1.4 এর থেকে বেশি হয় তাহলে ওইটা হচ্ছে এক্সট্রিম ইরেগুলার। তাহলে আমাদের কি করার চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে এই ম্যাক্সিমাম আর যে অ্যাভারেজের যে মানটা সেইটা আমাদের 1.2 এর নিচে রাখার চেষ্টা করতে হবে, 1.2 এর নিচে রাখার চেষ্টা করতে হবে। তাইলে কিন্তু আমাদের টরশন ইরেগুলারিটিসটা থাকবে না। এটা কি বুঝতে বুঝতে পারা গেছে ভাই? একটু বলেন। ভাই ওই যে আপনার মনে করেন যে 1.2 হুম। and 1.2 প্লাস অন অ্যাবভ 1.4 এর নিচে যদি থাকে তাহলে ওইটা এক্সট্রিম, আর যদি 1.2 এর নিচে থাকে তাহলে ওইটা ইররেগুলার। না না না, আপনার যেটা করতে হবে, আপনার করতে হবে 1.2 এর নিচে রাখতে হবে, তাইলে আপনার বিল্ডিংটা রেগুলার। এইখানে এই শর্তটা পড়েন, শর্তটাই কি বলছে দেখেন, শর্তটা একটু ভালো করে লক্ষ্য করেন। লেখা আছে ইররেগুলার, রেগুলার না ইররেগুলার লেখা। এটা ইরেগুলার লেখা, কিন্তু কি হলে বলছে কি, এই আপনি আগে এই চিত্রটা লক্ষ্য করেন, এই চিত্র থেকে দেখেন মনে করেন এই যে মেইন যে দাগটা, এই যেটা, এটা হচ্ছে আপনার বিল্ডিং এর প্ল্যান ভিউ, এটা আপনার মনে করেন ফ্লোর প্ল্যান। এর উপরে যখন সিসমিক লোডটা আসছে, ভূমিকম্প আসছে, তখন ওর ডিফর্মটা এইভাবে হয়ে গেছে, এইভাবে হয়েছে। এখন ডিফর্ম হওয়ার কারণে আমরা কিন্তু সহজে বুঝতে পারি যে আমাদের এই স্ট্রাকচারটাকে এই পাশে বেশি রিজিড দেখাইছে, যার জন্য এই পাশ ডিফর্ম কম করেছে, এই পাশ কিন্তু ডিফ্লেকশন কম হয়েছে। আর এই পাশে হচ্ছে রিজিড কম, তার জন্য এই পাশটা কিন্তু বেশি ডিফ্লেকশন হয়েছে। তাহলে এই দুইটা ডিফ্লেকশন থেকে, দুই মাথার দুইটা ডিফ্লেকশন থেকে অ্যাভারেজটা বের করছে। এখন আমাদের ইরেগুলারের কোডে কি বলে দিছে, বলে দিছে আমাদের যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন আর যে অ্যাভারেজ ডিফ্লেকশনটা আসছে এইটার যে দুইটার মান, মনে করেন যে আপনার ম্যাক্সিমাম ডিফ্লেকশন আসছে মনে করেন যে 0.3, আর অ্যাভারেজটা মনে করেন আসছে 0.4। তাহলে 0.3 ভাগ 0.4 দিলে কত হয় এটা ভাগ দেন তো। হ্যালো, কত হয় এটা, কত হয়? 0.75। 0.75। তাহলে কি এটা আপনার 1.2 এর থেকে কম? তাহলে আপনার স্ট্রাকচারটা রেগুলার আছে, ইরেগুলার না। এইখানে শর্তটা কি বলছে যে ডেল ম্যাক্সিমাম আর ডেল অ্যাভারেজ 1.2 এর থেকে বড় হবে, তাইলে আপনার ইরেগুলার। এখন আপনার এই এক্সট্রিমের কথা চিন্তা করার দরকারই নেই, আপনি যদি 1.2 এর নিচে রাখতে পারেন তাইলে তো আপনার স্ট্রাকচার এমনিতেই মনে করেন যে রেগুলার। এখন কোনো কারণে যদি আপনার দেখা যায় 1.5 আসে, তার মানে সেটা তো আপনার ইরেগুলার তো অবশ্যই, পাশাপাশি এইটা হচ্ছে মানে এক্সট্রিম ইরেগুলার। তাহলে ওইটাকে আপনার আরও বেশি ট্রিটমেন্ট করা লাগবে। দাদা হুম হুম। বলছি হচ্ছে কোনো বিল্ডিং এর কি ডিফ্লেকশন হচ্ছে
না না, ম্যাক্সিমাম আর অ্যাভারেজ কিভাবে সমান হবে? একটা ম্যাক্সিমাম অ্যাভারেজটা কি? তুই দুইটা পাবি ও না? সরি, বলছি হচ্ছে মানে এমনি হলো মানে সমানভাবে ডিফ্লেকশন হয়, যে দুই দিকেই সমানভাবে ডিফ্লেকশন হয়েছে। তো যদি সব, যদি তোর সেন্টার অফ মাস আর সেন্টার অফ রিজিডিটি যদি একটা বিল্ডিং এর একই জায়গায় থাকে, মনে কর এই বিল্ডিংটার যদি একই জায়গায় সেন্টার অফ মাস, ভরও যেখানে কাজ করতেছে, সেন্টার অফ রিজিডিটিও যদি ওই জায়গায় কাজ করে, তাইলে তো এটারে ধাক্কা দিলে মনে করে এইভাবেই সরে যাবে, মনে করে এই এই বরাবর সরে যাবে, এরকম ভাবে সরে যাবে। এর তোর কোনো মানে কোনো সাইডে ডিফ্লেকশন হচ্ছে না। মনে কর এই সাইডেও যতটুক ডিফ্লেক্ট হলো, এই সাইডেও ততটুক ডিফ্লেক্ট হলো। এটা ডিপেন্ড করে হচ্ছে সেন্টার অফ মাস আর সেন্টার অফ রিজিডিটির উপরে। এখন আমাদের কোড বললাম না, কোড মনে কর 5% পর্যন্ত অ্যালাউ করে, যে 5% পর্যন্ত ডিফারেন্স থাকতে পারবে, তার বেশি থাকবে না। এই ডিফ্লেকশনটা কি হচ্ছে ল্যাটারাল লোডের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, গ্র্যাভিটি লোডের কারণে কিছুই হয় না। আর ল্যাটারাল লোড যে দুইটা, একটা হচ্ছে উইন্ড আর একটা হচ্ছে আর্থকোয়েক। তুই যদি আর্থকোয়েকের জন্য সবকিছু পাস করতে পারিস, উইন্ডের জন্য ওই এমনি পাস করে বসে থাকে। আর ওই যে সেটেলমেন্ট যেটা হয় সেটার জন্য কি আলাদা করে কিছু করা লাগে? সেটেলমেন্ট তো তোর ইসে হচ্ছে কি বলে, কি বলে, ফাউন্ডেশনে হচ্ছে। ফাউন্ডেশনের হিসাব তো আলাদা, এটা তো আমরা যেটা দেখতেছি এটা তো সুপার স্ট্রাকচার, মানে বিল্ডিং এর মনে কর বিম কলামে এটার হিসাব। সেটেলমেন্টের জন্য আমরা ধরে নিচ্ছি না, আমরা মনে কর যে কি আমরা ওই যে শ্যালো ফাউন্ডেশনের সেটেলমেন্ট কত ধরে, 1 ইঞ্চি ধরে, মানে 25 mm। তারপরে হচ্ছে ম্যাটের জন্য 2 ইঞ্চি ধরে। এরকম এক একটার জন্য এক একটা কোড তো বলে দিচ্ছে যে এইরকম ভাবে আমাদের সেটেলমেন্ট ধরে, আমাদের হাতে সেটেলমেন্ট রাখে আমাদের ফ্যাক্টর অফ সেফটি হিসাব করতে হবে। ওইটা ফাউন্ডেশনের সময় কথা বলবা না, হ্যাঁ? তা এইটা হচ্ছে টরশন, এই টরশনটা আমাদের মেইন জিনিস। আর এই রিএন্ট্রান্ট কর্নার যেটা, ঠিক আছে, এইটা যেটা, এটা আর্কিটেক্টরা যখন প্ল্যান করবে তখন ওদের এইটা কনসার্ন রাখতে হয়। দেখা যায় যে এইরকম এই যে এল শেপের যে বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলা এই জায়গাটাই সমস্যা হয় যখন এই সাইড দিয়ে ভূমিকম্প আসে বা এই সাইড দিয়ে ভূমিকম্প আসে, তখন এই সাইডটা যখন ডিফ্লেক্ট করে, তখন এই জায়গাটায় একটা আলাদা ধরনের একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, দেখা যায় এই জায়গাটি দিয়ে ফাটল ধরে চলে যাইতে পারে। এই জন্য এগুলা আর্কিটেক্টদের মাধ্যমে সলিউশন হয়ে আসে। তারপরে হচ্ছে আর মোস্ট ইম্পর্ট্যান্ট কোনটা? যদি আর্কিটেক্ট ওই ডিজাইন না করে যদি কোনো সিভিল ওই ডিজাইন করে সেক্ষেত্রে কি করতে হবে? সিভিলের তো জানার দরকার না, এখন এই জায়গাটা মূলত এইটারে যেভাবে সলভ করতে হয় সেটার সিস্টেম হচ্ছে, মনে কর তোর এরকম একটা প্ল্যান আছে, এরকম একটা প্ল্যান, এই রি এন্ট্রান্ট কর্নার এইখানটায় তৈরি হয়, ঠিক আছে, এই বরাবর রি এন্ট্রান্ট কর্নার তৈরি হয়। কারণ দেখ তোর যখন এই সাইড দিয়ে মনে কর ভূমিকম্প আসতেছে, তখন তোর এই সাইডটা স্ট্রং আর এই সাইডটা মনে কর যে চলে যাচ্ছে, তাহলে এই জায়গায় যে জয়েন্টটা আছে, এই জয়েন্টের এই জায়গায় মনে কর যে চিট ঠিট ধরার সম্ভাবনা, ক্র্যাক আসতে পারে, দেখা যায় এখান থেকে ফাটল ধরে ছিঁড়ে যাইতে পারে, এরকম ব্যাপার হতে পারে। তখন কি করতে হয়, তখন হচ্ছে এই রি এন্ট্রান্ট কর্নারের সলিউশনটা হচ্ছে আমাদের হিসাব করে নিতে হবে যে এই বরাবর আমাদের দুইটা দুইটা বিল্ডিং, যে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, তখন কি করতে হবে, তখন এই জায়গায় আমরা কলাম দেব, এইখানে কলাম দেব, এই বিল্ডিং এর এই বরাবর কলাম দেবো, আবার এই বিল্ডিং এর এই বরাবর কলাম দেবো, এই জায়গায় মানে আমরা ধরে নিলাম যে এটা আলাদা বিল্ডিং, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, সেইভাবে আমাদের ওই জায়গায় আলাদাভাবে কলাম দিয়ে কাজ করতে হবে, তাইলে আর এই জায়গায় ওই সিটটা আসবে না। তখন এই বরাবর, এই বরাবর যখন ভূমিকম্প বা উইন্ড আসবে, তখন আলাদাভাবে বিহেভ করবে, এটা একটা আলাদা বিল্ডিং, এটা একটা আলাদা বিল্ডিং, এই জায়গায় কলামের সংখ্যা বেশি আসবে। এটা নর্মালি আর্কিটেক্টরাই করে দেয়, হ্যাঁ? আর যদি সিভিল আর্কিটেক্ট হয় তাইলে তো আর করবে না। ভাই এখন তো অল ইন ওয়ান। ওই জন্যই তো মনে করেন, দেখেন না আর 10 বছর যা কল ইন অন সব হারাই যাবে না ভাই। ঢাকায় যা শুরু হয়েছে, আপনারা যদি খোঁজ খবর নিয়ে থাকেন, ঢাকায় মনে করেন যে যা শুরু হয়েছে, রাজুক কি বলতেছে, রাজুক মনে করেন যে এখন স্ট্রাকচারালও পার্টস আছে, যে স্ট্রাকচারাল ডিজাইনের পার্ট দিতে হবে। শুধু ওই যে
জমি জায়গা ছাড়ে দিয়ে মনে করেন যে আপনার আহ, একটা ফ্লোর প্ল্যান দিয়ে আপনি জমি জায়গা ছাড়ে দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে পাস করে চলে আসতেছেন, এটা হইলে হবে না। স্ট্রাকচারাল ডিজাইন দিতে হবে, দিয়ে তারপরে কাজ করতে হবে। ভাই মোটামুটি আমাদের আর 10-12টা ক্লাস লাগবে ভাই। ভাই এখন কয়টা ক্লাস লাগবে আমি জানি না, মনে করেন যে আমি তো আমি বললাম তো আমি এক ক্লাসেও আপনারা সমাধান করে দিতে পারতেছি, বুঝেন নাই? এখন দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে সফট স্টোরি। এই যে মিনিমাম 3 মাস তো লাগবে। আপনার হচ্ছে সফট স্টোরি যদি আমরা দেখাই, SOFT সফট STORY। দাদা হ্যাঁ হ্যাঁ, বলছি ক্লাস রেকর্ডিং হয়েছে কত মিনিট? 1 ঘন্টা। তা তো জানি না, ওই যতটুকু হয়েছে ততটুকুই। কেন, কি হয়েছে? না এই যে এখানে হচ্ছে টাইম দেখাচ্ছে তো ইউ কল ইন 10 মিনিট, 10 মিনিট পরে কমপ্লিট করো। ওই তাহলে মনে হয় এই আমি তো ইনস্ট্যান্ট দিই, আমি আবার দিবানি, সমস্যা নাই। দেখ আমি একটা ছবি দেখাচ্ছি, এই যে এইগুলো হচ্ছে সফট স্টোরির জন্য বিল্ডিং ভেঙে পড়ে, ঠিক আছে? সফট স্টোরিটা কি সেটা দেখাচ্ছি। এই যে এই যে মাঝে কোন জায়গায় ভূমিকম্প হলো, কোন জায়গায়, তুরস্কে। তুরস্কে 2-4টা বিল্ডিং দেখা গেছে যে উপরে কিছু সমস্যা হয়নি, উপরে একেবারে ভালো, শুধু নিচতলা ভেঙে পড়ে গেছে, নিচ থেকে মানে পা ভেঙে পড়ে গেছে, উপরে কিন্তু সবই ঠিক আছে। তো এইটা হচ্ছে সফট স্টোরির কারণে হয়। সফট স্টোরিটা আসলে কি? সফট স্টোরি আমাদের যেটা কোড বলে, সেটা হচ্ছে এই কোডের ব্যাপারে বোঝাতে গেলে একটু ঝামেলা হবে না, আমি সহজে যেটা বোঝা যায় সেটা, আমাদের যে স্ট্রাকচারের যে ফ্লোরগুলো থাকে, ঠিক আছে, এটা যদি গ্রাউন্ড ফ্লোর হয়, এই যে এটা একতলা, এটা 2 তলা, তো প্রত্যেকটা এই যে টোটাল যে বেস শেয়ারটা আমরা বললাম যে টোটাল বেস শেয়ারটা আমার এই জায়গায় আসতেছে, তাহলে এই টোটাল বেস শেয়ারটা কিভাবে আসতেছে? প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে এক একটা বেস শেয়ার আছে না? এই ফ্লোরে একটা বেস শেয়ার আছে, এই ফ্লোরে একটা আছে, এই ফ্লোরে আছে, প্রত্যেকটা বেস ফ্লোরে তো বেস শেয়ার আছে, সেইটাই তো আলটিমেটলি আমার নিচে এসে কাজ করতেছে। প্রত্যেকটা ফ্লোরের একটা ওয়েট আছে, ওই ওয়েটটাই তো নিচে চলে আসতেছে। তা এখন আমাদের কোডে যেটা বলতেছে যে এইটা মনে কর আমাদের, আমরা এইটার সফট স্টোরি হিসাব করতেছি, তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের KI, ঠিক আছে? এটা যদি আমাদের KI হয়, এই ফ্লোরটার সফট স্টোরি যদি আমরা হিসাব করি, তাহলে এর ব্যাপারটা হচ্ছে KI ভাগ হচ্ছে KI প্লাস 1। KI প্লাস 1 মানে কি? এইটা হচ্ছে KI প্লাস 1, এই ফ্লোরটা, এইটা হচ্ছে 0.7 থেকে মানে 70% থেকে বেশি হওয়া লাগবে। তাহলে 70% মানে কি? 0.7, ঠিক আছে? হিসাবটা কি? আমরা যে ফ্লোরের সফট স্টোরি হিসাব করব, ওই ফ্লোরের যে মানটা আসবে, ওই ফ্লোরের এই কে, কে মানে স্টিফনেস, ঠিক আছে? আমরা দেখবানি কে মানে হচ্ছে স্টিফনেস, ওই ফ্লোরের স্টিফনেস, এই ফ্লোরটার স্টিফনেস আর এর উপরের ফ্লোরের স্টিফনেস রে ভাগ করলে যে ভ্যালুটা আসবে সেটা 0.7 থেকে বেশি হওয়া লাগবে। যদি 0.7 থেকে বেশি না হয় তাইলে বুঝতে হবে আমাদের, যদি বেশি না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের ফ্লোরে একটা ফ্লোর এক এক রকম ওয়েট। এখন দেখা গেল মনে কর তোর এই ফ্লোরটায় যে বিম কলাম, এই ফ্লোরে যে কলামগুলো আছে, এই কলামগুলোর কারণে এই ফ্লোরের যে ওয়েটটা, এই ফ্লোরে তার থেকে বেশি ওয়েট। তার মানে কি হবে? নিচে ওয়েট হওয়ার বেশি মানে কথা কোথায় বেশি হবে? নিচে ওয়েট বেশি হবে। তা না হয়ে তুই মনে কর এই ফ্লোরের ওয়েট বেশি হয়ে গেছে, তখন কি হবে? এই ফ্লোরটা এই ফ্লোরের উপরে যদি দাঁড়ায় থাকে, তাহলে এই ফ্লোরের ওয়েট তো কম, তার মানে এর স্টিফনেস কম, ওয়েট তো না, দেখা যাচ্ছে স্টিফনেস, এর স্টিফনেস কম, এর ভার বহন ক্ষমতা কম। ওর মাথার উপরে যদি বেশি ভার দে, তাহলে যখন ভূমিকম্প আসবে তখন এই ফ্লোরটা ভেঙে যাবে।
এইটা হচ্ছে স্টিফনেস, ঠিক আছে? কি বললাম, আমরা যে ফ্লোরের স্টিফনেস হিসাব করব, প্রত্যেকটা ফ্লোরের জন্য কিন্তু এটা করা লাগবে, ঠিক আছে? আমরা যে ফ্লোরের স্টিফনেস হিসাব করব, ওই ফ্লোরের স্টিফনেস এবং তার উপরের ফ্লোরের স্টিফনেসকে আমরা কি দিয়ে ভাগ, মানে দুইটা মান দিয়ে স্টিফনেস দিয়ে ভাগ দেব, দিয়ে সেই মানটা 0.7 থেকে বেশি হওয়া লাগবে। এটা কি কারো কোনো সমস্যা আছে, একটু বলেন। না, সমস্যা হচ্ছে নেই। দেখেন সহজে বোঝেন, আমাদের এই জায়গাটাই তো বিল্ডিং এর টোটাল ওয়েট তো ফাউন্ডেশনেই আসবে। একটু কথা বলেন, বিল্ডিং এর ফাউন্ডেশনেই তো আসবে, তাইলে প্রত্যেকটা ফ্লোরের যে ওয়েটটা আছে সেটাই তো ফাউন্ডেশনেই আসতেছে। আলটিমেটলি দেখা যাচ্ছে এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, আর এটা মনে করেন আপনার পাঁচ। তো এই পাঁচটা ফ্লোরের ওয়েটটাই তো আপনার এই জায়গাটায় আসতেছে। তাহলে প্রত্যেকটা ফ্লোরের এক একটা নিজস্ব ওয়েট আছে না? মনে করলাম আমরা এই ফ্লোরটার আমরা হিসাব করতেছি, তাহলে এইটা আমরা ধরলাম কে আই, এইটার স্টিফনেস হিসাব করতেছি আমরা, ঠিক আছে? সফট স্টোরি যেটাকে বলি। আর এর উপরেরটা হচ্ছে কি কে আই প্লাস অন, তাহলে এর উপরেরটা কি কে আই, কে আইটা হচ্ছে স্টিফনেস, ঠিক আছে? কে আই প্লাস টু, এটা হচ্ছে কে আই প্লাস থ্রি, আর এই একেবারে টপেরটা হচ্ছে আপনার কে আই প্লাস ফোর। তাহলে আমি ধরলাম আমি এই ফ্লোরটার হিসাব করতেছি, ঠিক আছে? এই ফ্লোরটা যখন হিসাব করতেছি তখন এই ফ্লোরের স্টিফনেস আর এই ফ্লোরের স্টিফনেস ভাগ করব, ভাগ করে আমি যদি দেখি যে 0.7-এর থেকে বেশি, মনে করেন যে কে আই ভাগ হচ্ছে কে আই প্লাস অন, এইটা যদি আমি দেখি এই ভ্যালুটা যদি 0.7 থেকে বেশি হয়, তাইলে মনে করব যে আমাদের সফট স্টোরি নাই। একইভাবে যদি আমি এই ফ্লোরটা হিসাব করি, তাইলে তখন কি হবে, এই ফ্লোরটা ভাগ হচ্ছে তার উপরের ফ্লোর, কে আই প্লাস ওয়ান ভাগ কে আই প্লাস টু। একইভাবে যদি আমি এই কে আই প্লাস টুটা হিসাব করি, তাহলে তার এইটা ভাগ তার উপরেরটা। একইভাবে যদি এইটা হিসাব করি, তাহলে এইটা ভাগ হচ্ছে তার উপরেরটা, মানে উপরেরটার সাথে ভাগ দিতে হবে। যেটার হিসাব করব ওইটার সাথে আমি উপরেরটার ভাগ দেব, ভাগ দিয়ে যদি আমি 0.7 থেকে বেশি পাই, তাহলে আমার সফট স্টোরি নাই। এটা হচ্ছে সহজ কথা, ঠিক আছে? দাদা যদি হচ্ছে এটা করার পরে দেখা যাচ্ছে ও, চার তালাতে আর দুই তালাতে হচ্ছে সফটনেস থাকলো, হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা সামনে যখন যাব, যদি আমরা পাই বা না পাই তাও সমস্যা নেই, সেটা বলবানি এইটা ব্যাপারটা। তখন মনে কর তোর আমরা একটা একটা জিনিসের চেকের মাধ্যমে মনে কর যে এই জিনিসটার একদম সহজ সমাধান পাইতে পারি। সেটা কি জানিস, সেটা যদি তোর বিল্ডিং এর স্টিফনেস, তার মানে কি আমি এইখানে মূলত কি বুঝাতে চাইলাম, আমাদের কে মানে কি বুঝাইছি বলতো, কে মানে কিন্তু বুঝাইছি স্টিফনেস। স্টিফনেস। তাহলে স্টিফনেস আমার কি হওয়া লাগবে, স্টিফনেস উপর থেকে নিচের দিকে বাড়বে। যত আমি নিচে নামবো, উপরে মনে করো যদি এক থাকে স্টিফনেস, তাহলে তার পরেরটা মনে করে 1.2, মানে একের থেকে বেশি হওয়া লাগবে। তার নিচেরটা মনে করে 1.3, তারপরেরটা মনে করে 1.4, তারপরেরটা মনে করে 1.5, তারপরেরটা মনে কর 2। এইভাবে উপর থেকে নিচ দিকে স্টিফনেস বাড়তে থাকবে। এখন হঠাৎ করে তুই দেখলে, যদি দেখিস যে উপরের থেকে আমার হচ্ছে এইটার স্টিফনেস কমে গেছে, তার মানে বুঝতে হবে যেটা, সেটা সহজ সমাধান হচ্ছে তোর হয় বিল্ডিং এর মডেলিং এর সমস্যা আছে, যে কারণে লোড ট্রান্সফার ঠিক করে হচ্ছে না, হয়তো ডায়াফ্রামে সমস্যা আছে, যে জন্য ল্যাটারাল লোড ভালোভাবে ট্রান্সফার হচ্ছে না। মানে মেইন সমস্যা হচ্ছে মডেলিং এর। আমরা মডেলিং ওকে আছে কি না সেটা সহজে মনে করি স্টিফনেসের মাধ্যমে আমরা দেখতে পারি। স্টিফনেস ওকে থাকলে আমাদের মডেলিং ওকে। আর এই মডেলিং ওকে থাকা মানে মনে কর যে আমাদের আহ, মানে যে কোনো কিছু সমাধান করা প্রায় 40% কাজ মনে কর আমাদের মডেলিং এর উপরে ডিপেন্ড করে।
মডেলিং তুই যদি ভালোভাবে না করতে পারিস, দেখা যাচ্ছে যে আমরা যখন একটা মডেলিং করতেছি তখন আমরা কি গ্রিড পয়েন্টে রাখার চেষ্টা করতেছি না? এই যে যখন বিম কলাম জয়েন্ট দিচ্ছি এইখানে দিলে আমাদের গ্রিড পয়েন্টে রাখতেছি। এখন দেখ গ্রিড পয়েন্ট বাদেও একটা পয়েন্ট আসে যেটা হচ্ছে এক্সটেনশন পয়েন্ট বলে। তুই যদি ওই জায়গায় দিস তাহলে এই কোনায় লোডটা তোর ভালোভাবে তো ট্রান্সফার হচ্ছে না। স্টিফনেসের মাধ্যমে আমরা যেরকম সফট স্টোরিটা বের করতে পারি, একইভাবে আমরা হচ্ছে কি দেখতে পারি সেটার মানে আমাদের মডেলিং ওকে আছে কিনা, লোড ট্রান্সফার ঠিক করে হচ্ছে কিনা। কারণ এর সমাধান হচ্ছে ওই একটাই, আমার আবার এগেইন পুরো নতুন করে মনে কর যে মডেলিং করতে হবে, আর না হয় লোড ডিলেট করে দিতে হবে, সব কিছু চেক করতে হবে, দেখা যায় ওইগুলো খুঁজে বের করতে অনেক সমস্যা, নতুন করে করাটাই বেটার। আমি নতুন লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? 5 মিনিট পরে নতুন লিঙ্ক দিয়ে মনে কর যে আমার মেইন যে স্ট্রাকচার